স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। জাতীয় সংসদে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল পাশের রেশ কাটতে না কাটতেই টিকফা চুক্তির খসড়া অনুমোদন করল মন্ত্রিসভা। সন্ত্রাসী কাজে শিশুদের ব্যবহারের অপরাধে মৃত্যুর দণ্ড রেখে শিশু বিল পাশ হয়েছে চলতি সংসদে। অন্যদিকে ভারতের কারণে শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেছে যৌথ নদী কমিশন জেআরসির 38তম বৈঠক। এতে করে ঝুলে গেল তিস্তার অন্তর্বর্তীকালীন চুক্তি ও টিপাইমুখ বাঁধ নির্মাণের মতো অমীমাংসিত বিষয়গুলো। এসব নিয়ে আজকের বাংলাদেশে আমরা আলোচনা করব আইনের দমন ও চুক্তির যুক্তি নিয়ে। আজ আমাদের স্টুডিওতে আছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট সৌম্য রেজাউল করিম, আছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন এবং দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান। স্বাগত আপনাদের। জনাব সৌম্য রেজাউল করিম, সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2013 পাশে সরকারের মধ্যে এক ধরনের তাড়াহুড়ো ও গোপনীয়তার মনোভাব ছিল বলে পত্রপত্রিকাগুলি বলেছে। এর কারণকে আপনাকে একটু মনে করে দিতে চাই যে 3 জুন জাতীয় সংসদ অধিবেশনের সম্পূরক কার্যসূচি হিসেবে সন্ত্রাস বিরোধী বিল 2013 সংসদে উত্থাপন করা হয়। এরপর মাত্র 8 দিনের ব্যবধানে সংসদীয় কমিটিতে পরীক্ষার পর 11 জুন বিলটি পাশ করা হয়, যেটাকে অনেকেই বলছেন যে তড়িঘড়ি করে পাশটি করা হয়েছে। কেন এটা এত জরুরি? না, ধন্যবাদ আপনাকে। যুগের সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অপরাধের ধরনেরও পরিবর্তন হয়েছে। আমাদের প্রচলিত আইন দণ্ডবিধি, এই দণ্ডবিধি আইন যখন প্রণয়ন করা হয় তখন কিন্তু কেউ কল্পনা করতে পারেনি যে একটা খুদে বার্তা দিয়ে টেক্সটের মধ্য দিয়ে আর একটা অপরাধ সংগঠনের জন্য সরাসরি হুকুম দেওয়া বা অন্য কর্মকাণ্ড ঘটানো যাবে। বর্তমান অবস্থায় সারা দুনিয়ায় সন্ত্রাস, নৈরাজ্য, এই জাতীয় অপরাধকে দমনের যে চিন্তা চেতনা, বৈশ্বিক যুগে বাংলাদেশেও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনের জন্য আন্তর্জাতিক পরিসরের সঙ্গে সামঞ্জস্য করে চিন্তা চেতনাটা আসছে। সেই ক্ষেত্রে পূর্বে প্রণীত সন্ত্রাস দমন আইনের অসম্পূর্ণতা, বিভিন্ন মামলার যখন সাক্ষ্য প্রমাণ হচ্ছে, বিচার হচ্ছে, সেই অবস্থায় প্রতীয়মান হয়েছে আইন প্রণেতাদের কাছে। তার ফলে এই আইনকে যুগ উপযোগী করার জন্য, অর্থাৎ বিচারটায় যাতে কোনো ঘাপলা না থাকে, বিচার স্বাভাবিক প্রক্রিয়া কোনোভাবে ব্যাহত না হয়, একটা অভিযোগ আনা যাতে যথাযথভাবে পরিপূর্ণভাবে প্রমাণ করার সুযোগটা অন্তত থাকে, সেই ক্ষেত্রে আইনকে যুগ উপযোগী করা হয়েছে। আর এটাকে যদি বিলম্বিত করা হতো তাহলে কিন্তু অভিযোগ উঠতে পারত যে আইনের একটি প্রক্রিয়াকে যুগ উপযোগী করার জন্য সামান্য সংশোধনী, সেটাকে বিলম্বিত কেন করা হচ্ছে? বলা হচ্ছে যে এতে পুলিশের ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে এবং বিরোধী দলকে দমন করতে এই আইনটি করা হচ্ছে, সেটি সাবেক আইনমন্ত্রী বিএনপি সাংসদ মওদুদ আহমেদ বলছেন। দেখুন, এটার দুইটা দিক আছে। একটি গ্লাসে অর্ধেক পানি থাকলে যদি কেউ বলে অর্ধেক ভর্তি, তিনি বলতে পারেন, আর যদি কেউ বলতে চায় অর্ধেক খালি, সেটাও বলতে পারেন। প্রশাসনের হাতে রাখার অনুমোদনের যে সিস্টেমটা, এটা সর্বোচ্চ আদালতে একাধিক মামলায় সিদ্ধান্ত হয়েছে যে প্রশাসনের হাতে থাকলে তাদের ইচ্ছা খেয়াল খুশি অনুযায়ী কার ক্ষেত্রে অনুমোদন দেবেন, কার ক্ষেত্রে দেবেন না, জাতীয় চিন্তা চেতনা হয়। ফলে নিজস্বভাবে তদন্ত করার যে এখতিয়ারটা ল এনফোর্সিং এজেন্সি বা ইনভেস্টিগেটিং এজেন্সিকে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে বরং ভালো দিকটাকে বলা যেতে পারে সরকারের নিয়ন্ত্রণ। আবার এইভাবেও বলা যেতে পারে যে প্রশাসনের যে আওতা সেটাকে অনেক বাড়ানো হলো, মানে প্রশাসনের যে আইনের উপর, প্রশাসন বলতে আমি যদি বলি যারা সরকার পরিচালনা করছেন তাদের ক্ষমতার আওতা। এটা কিন্তু ল এনফোর্সিং এজেন্সি, যারা ইনভেস্টিগেটিং এজেন্সি, ল এনফোর্সিং এজেন্সি তো সরকারের অঙ্গুলি হেলনে চলাফেরা সবকিছুই চলে, কিন্তু সরাসরি ডিসি কে নিয়ন্ত্রণের ভিতরে যতটা রাখা যায়, ইউজুয়ালি ইনভেস্টিগেটিং এজেন্সিকে পাওয়ারটা দেওয়া, এটা কিন্তু এখন স্বতঃসিদ্ধ একটা জায়গায় পৌঁছেছে। কারণ আগে দুর্নীতি দমন কমিশনকে কিন্তু যে কোনো মামলা স্টার্ট করার জন্য স্যাংশনিং অথরিটির অপেক্ষায় থাকতে হতো, তারা না দিলে কোনো কোর্টে গিয়ে ডাইরেকশন নেওয়ার সুযোগ ছিল না। এখন কিন্তু দুর্নীতি দমন কমিশন আইন হয়ে যাওয়ার পরে তারা ইন্ডিপেন্ডেন্ট বডি হিসাবে তারা আলাদা কারো স্যাংশনের অপেক্ষায় থাকা লাগে না। এই ক্ষেত্রেও কিন্তু জেলা প্রশাসন সাধারণত দেখা যায় যারা ক্ষমতায় থাকেন, এমপি, মন্ত্রী, তাদের নিয়ন্ত্রণে থাকে। আর ইনভেস্টিগেটিং এজেন্সি বা পুলিশ বলতে যারা বুঝে তাদেরকে তো আরো সরাসরি ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। তাহলে তার বিকল্প বাংলাদেশে আর কিছু থাকলো না। ইনভেস্টিগেটিং এজেন্সিকে ডে আফটার ডে ডেভেলপ করার জন্য একটা চিন্তা চেতনা। জনাব জয়নাল আবেদিন, আপনি কি মনে করেন যে এইটা যুগোপযোগী করার দরকার ছিল বলেই আইনটি করা হয়েছে এবং আইনটি করা অত্যন্ত প্রয়োজন ছিল? সংবাদপত্রগুলি এটা এরকমও বলেছে যে আন্তর্জাতিক যে একটি সংস্থা আছে, আন্তঃরাষ্ট্রীয় সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, যেটি FATF, সেইটার চাপে এবং কালো তালিকাভুক্ত না হওয়ার জন্য এটি করা অত্যন্ত জরুরি ছিল। আপনারা যে বলছেন যে এটি বিরোধী দলকে দমন করার জন্য, এটা কতটা দাবিটা কতটা যুক্তিযুক্ত? আমি প্রথম কথাটার একটু জবাব দিই। জি।
বর্তমান পার্লামেন্ট এত ক্ষমতাশালী যে যতটা মেজরিটি লাগে মানে কোনো আইন পাশ করতে, এমনকি সংবিধানকে পরিবর্তন করতে তার চেয়ে তো বেশি শক্তিশালী, মানে তারা সদস্য সংখ্যায়। তো এই পার্লামেন্ট এর আগে এই যে বাংলাদেশের সংবিধান সংশোধন করেছে তো 3 মিনিটে, তাও লাগে নাই। একটা দেশের সর্বোচ্চ আদালতের জাজমেন্টের জন্য অপেক্ষা করেন নাই, সংবিধান পাশ হয়ে গেছে। কি আছে ওখানে তাও দেখেন নাই, সংবিধান কিন্তু পাশ হয়ে গেছে। এখন আমাদের ভাই বলেছেন যে এইটাকে খুব যুগোপযোগী করার জন্য এই আইনটা খুব তাড়াহুড়া করতে হয়েছে। আমি শুনেছি যে বিয়ে শাদী করতে হলে পরে বিদেশে চলে যাবে এই কথা বলে কোনো রকম একটা লোকের ভিতরগত দিক যাতে কেউ জানতে না পারে এবং এই অন্তর্নিহিত ব্যবস্থা কি আছে সেটা না জানতে পারে, এই জন্য খুব তাড়াহুড়া করে বিয়ে করে পাঠিয়ে দেন। এইখানে যে জিনিসটা হয়েছে, তাড়াহুড়া করার কথা আপনি বলেছেন, আর তিনি বলেছেন যে এইটা খুব যুগোপযোগী করার জন্য খুব তাড়াহুড়া করা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনটা অনেক দিনের আগে, এই আইনে এই পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনে আমরা যা দেখেছি এই গত কয়েক মাসে, যে আপনার হাজার হাজার মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। একটি ঘটনাকে কেন্দ্র করে দেখবেন যে 1000, 2000, 3000 মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে। ওগুলো কিন্তু সন্ত্রাস দমন আইনে না, সন্ত্রাস দমন আইনও আছে। জনাব ভাই, আমি যে বিষয়টা আর জানতে আপনি চাচ্ছিলাম যে বিষয়টা বলছেন যে এইটা দমন, জি, এই সরকারের কাজই হচ্ছে বিরোধী দলকে দমন করা, এবং যে কোনো কিছু, এবং এই জন্য যা যা করার দরকার, এবং পুলিশ বাহিনীকে যেভাবে মানে যতটা ব্যবহার করা যায়, এবং সেই জন্য ক্ষমতাটাকে পুলিশকে আরো শক্তিশালী কিভাবে পুলিশ বাহিনীর হাতে দেওয়া যায় এই দমন করার জন্য। আপনারা দেখবেন যে আমরা যারা এই মানে ক্রিমিনাল প্র্যাকটিসের মধ্যে যারা আছে, তারা দেখবেন যে একটি ঘটনাকে তিলকে তাল করে আপনার পুলিশ বাহিনীরা আপনার একটি এফআইআর করেন, রেজাউল সাহেব ক্রিমিনাল মামলা করেন এবং সেখানে কোর্টকে বলেন যে দেখেন এই ঘটনাটা এইভাবে হওয়ার কথা ছিল, পুলিশ এইভাবে করে দিয়েছেন, আমরাও দেখেছি। এখন সেই পুলিশকে, যেই পুলিশ দিনকে রাত করে, রাতকে দিন করে, সেই পুলিশের হাতে ক্ষমতা বাড়িয়ে দেওয়ার ব্যাপারে কেন যে বা এরকম একজন বিজ্ঞ আইনজীবী সমর্থন করলেন, এইটা আমার কাছে বোধগম্য। পুলিশের হাতে ক্ষমতা না থাকলে না, পুলিশের হাতে ক্ষমতা না থাকলে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে থাকতো। জেলা ম্যাজিস্ট্রেট তো নিশ্চয়ই বিচার বিভাগ পৃথক করার। আমি এর ছোট্ট একটা জিনিস জয়নাল ভাইয়ের কাছে জানতে চাই, আজকে যদি ক্ষতিগ্রস্ত জয়নাল ভাই আপনার কোনো কর্মী হয়, সে মামলা করতে গেলে বলবে স্যাংশন নাই, পারবে না। কিন্তু এখন তো যে কেউ অভিযোগকারী অভিযোগ করতে পারবে, এই দ্বারটা উন্মুক্ত করার মধ্য দিয়ে কি রাজনীতিবিদদের বিরুদ্ধে অভিযোগ আনার ক্ষেত্রটা সৃষ্টি হবে? আমরা জুডিশিয়ারিতে আছি, আমরা চিন্তা করি প্রত্যেকটা জিনিস একটা জুডিশিয়াল সিস্টেমের মধ্যে আসা দরকার। পুলিশ তো একটা জুডিশিয়াল সিস্টেমের মধ্যে নাই। আমি এই জায়গা থেকে একটু আবার মিজান ভাইয়ের কাছে যেতে চাই যে মিজান ভাই, এই আইনটা যে পাশ করা হয়েছে সেই আইনটার ক্ষেত্রে অনেক ধরনের বিভ্রান্তির কথা আমরা শুনেছি বা আলোচনা পরস্পর বিদ্বেষমূলক। আপনার কাছে সবচেয়ে বড় দুর্বলতা এই আইনটির কি মনে হয়, বা কোনো দুর্বলতা আছে কিনা যেটি পাশ করার? আমার কাছে সবচেয়ে বেশি দুর্বলতা মনে হয় যে এই আইনটি পাশের যে প্রক্রিয়া, তাড়াহুড়া করাটা, এটাকে আমি তাড়াহুড়া বলবো না, অজ্ঞতাপ্রসূত বা আমাদের রাষ্ট্রের যে ব্যবস্থা, আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় মধ্য দিয়ে আমরা যাচ্ছি, তাতে হয়তো সংবিধান যেভাবে পাশ হয় বা আপনার এ ধরনের একটা স্পর্শকাতর আইন যেভাবে পাশ হয়, তার থেকে কিন্তু খুব একটা এতে এই আইনটার ক্ষেত্রে খুব হেরফের ঘটেছে, বা অতীতের যে অসুস্থ বা রুগ্ন প্রক্রিয়া আমরা দেখে এসেছি সেটা থেকে এটা খুব বেশি বিচ্ছিন্ন বা ব্যতিক্রম সেটা নয়। এটা আমাদের একটা সার্বিক সাম্প্রতিক বছরগুলোতে, সেটা ধরুন গত 1 দশক ধরে যদি আমি বলি, সেটা ক্রমাগতভাবে আমাদের একটা নিম্ন গতি
নিচের দিকে অবনতিশীল একটা পরিস্থিতি। আপনি দেখবেন যে এটার মধ্যে একটা কমপ্লায়েন্সের একটা আন্তর্জাতিক মানদণ্ড বা সেই যে প্রতিষ্ঠানের কথাটা আপনি বললেন, তাদের একটা মানে আগ্রহের একটা জায়গা রয়েছে, এবং সেটা শুধু আমাদের জন্য প্রযোজ্য নয়, আরও অনেক দেশের জন্য একই ধরনের তাদের কনসার্ন, এবং সেগুলো অ্যাড্রেস করা হয়েছে। আপনি যদি ভারতের দিকে তাকান, ভারতও কিন্তু আপনার ধরুন 2008 সালেও কিন্তু তারা এটা শুরু করে। ইভেন আমাদের যে অর্ডিন্যান্সটা হয়, সেই অর্ডিন্যান্সটা কিন্তু ভারতের আগেই হয়, আমাদের পরে হয়েছে ভারতীয় আইন। কিন্তু আপনি যদি ভারতীয় প্রক্রিয়াটা দেখেন, আমাদের পার্লামেন্ট এর স্ট্যান্ডিং কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, এটি বিল আকারে পার্লামেন্টে ওঠার পরে তার কাছে গিয়েছে, এবং তাদের রিপোর্ট থেকে দেখতে পাচ্ছি একদিন একটা বৈঠকে বসেছিল, একদিন। এবং আপনি যদি ভারতের দিকে তাকান, তাহলে দেখবেন যে তার পার্লামেন্টারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের নেতৃত্বে এই বিল পার্লামেন্টে ওঠার পরে সেটা তার কাছে যায়, এবং তাকে যথেষ্ট সময় দেয়া হয়। মিজান ভাই, আমি একটু এর ক্লজ বাই ক্লজ আমি সেটা আপনি ওই পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট থেকে দেখতে পাবেন। আর আমাদের এখানে ইন্টেনশনটা হচ্ছে যে আপনি এইভাবে টক শো ডাকেন, আমাদের এই বিজ্ঞ আইনজীবীদের কাছ থেকে এই লয়ের ইন্টেনশন, এটা আমরা তাদের কাছ থেকে আমাদেরকে শুনতে হয়। আমি আমার পার্লামেন্টারি প্রসিডিংস থেকে, লিটারেচার থেকে, রিপোর্ট থেকে আমি এই লয়ের ইন্টেনশন বুঝতে পারি না। এটাই তফাৎ, এবং এটাই হচ্ছে গণতান্ত্রিক একটা দেশ যে গণতান্ত্রিকভাবে চলছে না। এটা আমরা এই দুই বড় দলের কাছ থেকে কিন্তু আমরা এই অবস্থাটা দেখতে পাই, যে তারা আইন বা সংবিধান সংশোধনের প্রক্রিয়া, আপনি দেখবেন সংবিধান সংশোধন আমাদের মধ্যরাতে হয়। এটা আপনার 13th অ্যামেন্ডমেন্ট বিলের মতো, যেটা আমাদের বেসিক স্ট্রাকচার চেঞ্জ করে দিয়েছে, সেই আইনে কিন্তু এফেক্টিভ কোনো কনসালটেশন বা ডিবেট হয় না। এই যে আমাদের কালচারটা গড়ে উঠেছে, এটা হচ্ছে সবচেয়ে বিপজ্জনক। এবং এই আইনের অনেকগুলো জায়গা, যে জায়গাগুলো আপনার ধরুন মানবাধিকারের জায়গা, বাক স্বাধীনতার জায়গা, গণমাধ্যমের স্বাধীনতা, এগুলোকে কম্প্রোমাইজ করবে, এবং এগুলোকে এবিউজের বিরাট একটা মাত্রা তৈরি করে দিয়েছে। আমি একটু একাডেমিক ইন্টারেস্টে জানতে চাই যে পার্লামেন্ট তো সভরেন, পার্লামেন্ট যদি পার্লামেন্টের অন্তর্গত বৈঠকে আলোচনা করে, মন্ত্রী সেটা পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির বৈঠকেই হোক বা অন্য কোনোভাবেই হোক, সেটা তো আমাদের মানে আমাদের কি কোনো কিছু বলার আছে? যে আমরা তো নির্বাচিত তাদের করেছি আইন করার জন্য। না, এটা আপনার এই বক্তব্য খুবই দুর্ভাগ্যজনক, কারণ সংসদীয় প্রক্রিয়া হচ্ছে যে আপনি সংসদের কাছে ক্যাবিনেটের কালেকটিভ রেসপন্সিবিলিটিটা তো কোথাও আপনি কিনতে পাবেন না। এটা সওদা করার বিষয় না যে আমাকে 1 কেজি অ্যাকাউন্টেবিলিটি দেন। তো অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে এর প্রক্রিয়ার মধ্য দিয়ে এটার বিকাশ ঘটে। আমার অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে যে আপনি এই আইনটা, আপনি যে ইন্টারন্যাশনাল 9টা কনভেনশন যা আপনি আমার পার্লামেন্টে 145 ক অনুচ্ছেদ অনুযায়ী প্লেস করেননি, যেখানে সংবিধানের ভায়োলেশন হয়েছে, আর আজকের আমার বিরোধী দল সেই কথাটা বলতেও ব্যর্থ হচ্ছে। বিরোধী দলের গানটা কি? আমার বিরুদ্ধে এটা এবিউজ হবে, আমার বিরুদ্ধে এটা ব্যবহার করা হবে। এবং আপনি দেখবেন এইটা কিন্তু এমন একটা কোরাস, বাংলাদেশের যতবার যত কালাকানুন পাশ হয়েছে বা সন্ত্রাস দমন সংক্রান্ত বিল পাশ হয়েছে, প্রত্যেক সময় এই গরিব মারা বাজেটের মতো রিয়াকশন। আপনি প্রত্যেকটা অপোজিশনকে সেটা বলতে শুনবেন। আপনি সেই 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্ট থেকে শুরু করে যতগুলো এই ধরনের রিপ্রেসিভ বা কঠিন আইন এসছে, সবসময় বিরোধী দল একই কথা বলছে, এবং এরা সরকারে গিয়ে ওইগুলো রক্ষা করা হয়েছে তার কাজ। আজকে আপনি বিএনপিকে এই কথা দেখতে পাচ্ছেন, বিএনপি ক্ষমতায় গেলে আপনি তার যদি পুরনো ট্র্যাক রেকর্ড আমরা বিবেচনায় নিই বিরোধী দলের, তাহলে তারা এটা বাতিল করবে না। তারা এটা বিরোধী দলকে, হ্যাঁ বিএনপি এই কথা সত্যি বলছে যে বিরোধী দলকে দমন করার জন্য ইন্টেনশন হচ্ছে সে যখন সরকারে যাবে তখন আবার বিরোধী দল, যেমন আমরা এর একদম উজ্জ্বল প্রমাণ দেখি যে যেই দ্রুত বিচার আইন বিএনপি করেছিল, এখন আওয়ামী লীগ তা বিরোধীদের দমনে নানাভাবে ব্যবহার করে থাকে। এটা আপনি যে কথাটা বলতে চেয়েছিলেন যে পার্লামেন্টের মেম্বার আছে, স্ট্যান্ডিং কমিটি আছে, আসলে তো স্ট্যান্ডিং কমিটিগুলো বা করাই হয় পার্লামেন্টে। এই যে কোনো আইন পাশ করার আগে স্ট্যান্ডিং কমিটির এই সমস্ত জিনিসগুলো আলোচনা হয়, পিপলসকে জানতে দেয়া হয়। কিন্তু একটি দেশে যখন একটি আইন, কিন্তু এই পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটি সম্পর্কে আমি জানতে চাচ্ছিলাম, পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটি যা কিছু আলোচনা করবে সবকিছুই যে লিপিবদ্ধ করতে হবে বা সবকিছুই যে পাবলিক ডকুমেন্ট হবে, এটা তো
মানে নিশ্চয়ই আমাদের আইনে নাই। মিজান না, ভাই কি কিন্তু বলেন? না, এটা আমি আপনার সাথে মোটেই একমত নই। এটা কি আমাদের আইনে আছে? না না, এটা আইনে থাকার বিষয় নয় তো। পার্লামেন্টে আপনি যেগুলি আইনে আছে সেগুলি আমরা নিশ্চিত করতে প্রত্যেকটা আইন কেন চেঞ্জ করব? যেমন আমি আপনাকে বলি, এই আইনটার কথাই বলছি। আপনি যদি ভারতের আইনটা দেখেন, এই সেম আইন 1967 সালের আইনটা তারা এই কমপ্লায়েন্স করার জন্যই তারা অ্যামেন্ডমেন্ট এনেছে। আপনি দেখবেন যে প্রত্যেকটা তার আইনে বিদ্যমান আইনে কি ছিল এবং এখন কেন সে এই বাক্যটা যোগ করছে, প্রত্যেকটা বাক্যের স্বয়ংসম্পূর্ণ ব্যাখ্যা আপনি ওইটা পড়ে বুঝতে পারবেন। আমাদের এই জায়গাটাতেই একটু অভাব থেকে যাচ্ছে রেজা ভাই। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমি আপনাদের বা আপনার সমর্থিত দলকে সমর্থন করার অনেক চেষ্টা করেও আসলে পারলাম না। এটাতে আপনি একটু ব্যাখ্যা দিবেন যে কেন আমরা এই তাড়াহুড়ার মধ্যে গেলাম। আমি আপনাকে আবার একটু মনে করে দিই যে এটি সংসদীয় কমিটির বৈঠকে 2টি ধারা যুক্ত করা হয়েছে, যা মন্ত্রিসভার বৈঠক ও আইন মন্ত্রণালয়ের মতামতে মানে ভেটিং এ অন্তর্ভুক্ত ছিল না, যেটা আরো সাংঘাতিক ব্যাপার। আপনি একটু আমাদেরকে বলবেন যে কেন এটা এরকম হয়েছে। আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম আজকে বাংলাদেশে। জনাব সমর রেজাউল করিম, আপনি যদি একটু বলতেন যে কেন এই তাড়াহুড়া করে এই আইনগুলি করা হলো এবং আইন মন্ত্রণালয়ের ভেটিং অন্তর্ভুক্ত ছিল না এমন 2টি ধারাও কেন যুক্ত করা হলো? এখানে অনেকগুলি ধারা আছে যেগুলি নিয়ে আমরা বিরতির মধ্যে কথা বলছিলাম যে যেগুলি তর্কিত বা বিতর্কিত হতে পারে। আপনি যদি একটু বলতেন কেন এই প্রসিডিউরটা আসলে অনুসরণ করা। দেখুন, আমি প্রথম কথাটা আমি যেটা বিশ্বাস করি, প্রসিডিউর কিন্তু একটি বিষয়কে পরিচ্ছন্নভাবে, উপযোগীভাবে, যথার্থভাবে সম্পন্ন করার জন্য কিন্তু প্রক্রিয়া, পদ্ধতিগত প্রক্রিয়া সেটা। এখন পদ্ধতিগত প্রক্রিয়ায় আইন মন্ত্রণালয়ে ভেটিং এ পাঠানো হয়, সেখানে যারা ওপিনিয়ন দেন, ওপিনিয়নের দায়িত্বে থাকেন ডেপুটি সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি এই লেভেলের কেউ। আইন মন্ত্রণালয় কিন্তু জুডিশিয়াল অফিসারদের বা সুপ্রিম কোর্ট থেকে কোনো রেফারেন্স নিয়ে কিন্তু কিছু তৈরি করেন না। আইন মন্ত্রণালয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন ড্রাফটিং উইং এ, তারা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের চাকরি করেন, কিন্তু তাদের ভিতর থেকে যে সম্পূর্ণরূপে চূড়ান্তভাবে কোনো কিছু বেরিয়ে আসবে এমন নয়। আসার আইন প্রণয়নের পূর্ব পর্যন্ত যদি মনে হয় যে এই বিষয়টাকে সংযুক্ত করা দরকার, এই সভারেন্টি অথরিটি কিন্তু পার্লামেন্টের, এই একটা জিনিস। দ্বিতীয় জিনিসটা হলো তড়িঘড়ির প্রশ্ন না। একটা আইনকে সংশোধন করার জন্য যতটুকু আপনি লক্ষ্য করেছেন, যতটুকু সংশোধনের বিষয়, সেটা হলো একটা প্রক্রিয়া বিচার যাতে যথাযথভাবে সম্পন্ন হয়, তাদের এভিডেন্স নেওয়ার প্রক্রিয়া, কারু হাতে যেন কারু অনুগ্রহের অপেক্ষায় থাকতে না হয় স্যাংশন কবে দিবে। উল্লেখযোগ্য মামলা আছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় স্যাংশনিং এর জন্য যখন পাঠানো হয়েছে, তারা যখন মনে করেছে এই কয়জনের স্যাংশন দেবো, অন্যদের দেবো না, কোর্টে গিয়ে মামলা করে কিছু পাওয়া যায় নাই। বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় 1 নম্বর আসামি যার বিরুদ্ধে স্পেসিফিক ওভারটেক, তার বিরুদ্ধে স্যাংশন দেওয়া হয়নি, তার বিরুদ্ধে মামলা হয়নি, কোর্টে গিয়ে প্রতিকার পাওয়া যায়নি। এই স্যাংশনের এক্সিকিউটিভ অথরিটির হাতে দায়বদ্ধতা, অনুগ্রহতা, এই অবস্থা থেকে যদি আইনকে পরিচ্ছন্নভাবে উন্মুক্ত করে দেওয়ার ক্ষেত্রটি রচিত হয়, যেটা আমি পূর্বে বলেছিলাম যে অ্যান্টি কারাপশন কমিশন অ্যাক্টে সেটা করা হয়েছে, সেই ক্ষেত্রে বাধাটা কোথায়? না, যেটি জনাব মিজানুর রহমান খান যেটি বললেন যে এই আইনটি কেন করতে হলো, এই সংশোধনী বিলটি কেন আনতে হলো, সে তার কোন রকম যথোপযুক্ত কারণ আমরা আসলে পাবলিক ডকুমেন্টে দেখতে পাই না, যেটা আমাদের দেখতে পাওয়ার অধিকার রয়েছে যে কোনো ধরনের সংসদীয় গণতন্ত্রে। সেই ক্ষেত্রে আপনি আমি মিজান ভাইয়ের সঙ্গে পরিপূর্ণভাবে একমত, কিন্তু এইটাকে আমাদের মনে রাখতে হবে, ভারতের ডেমোক্রেসি যেভাবে এগিয়ে চলছে, তারা যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পেরেছে, পার্লামেন্টারি পদ্ধতি যেভাবে ডেভেলপ করেছে, আমরা কি সেখানে পৌঁছাতে পেরেছি? গণতন্ত্র কতবার হোঁচট খেয়েছে, তার ভিতর থেকে গণতান্ত্রিক ব্যবস্থার যতটা বিকশিত অবস্থা। না রেজা ভাই, গণতন্ত্র তো যদি অগণতান্ত্রিক সময় হোঁচট খায় তাহলে কোনো সমস্যা নাই, গণতন্ত্র গণতান্ত্রিক সময় হোঁচট খাইলে একটু বেশি সমস্যা লাগে। আমরা লিটারেচার যদি বলি, মিজান ভাই যেটা বলছে তার চিন্তা চেতনার সঙ্গে আমি দ্বিমত পোষণ করি না, কিন্তু দেখতে হবে যে সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ যেটা জনগণের আকাঙ্ক্ষা, সেটার পরিপূর্ণতা না আসলেও যে আইনের সংশোধনীটা সেটা কতটা আইনকে সম্পূর্ণ করছে, নাকি ওখানে কোনো স্বৈরাচারী চিন্তা চেতনাকে এক্সারসাইজ করার জন্য এক্সিকিউটিভ হাতে কোনো ব্যাপার নেওয়া হয়েছে কিনা, এটার জবাব দিবেন। আমি একটু জনাল ভাই এটা বলবেন। আমি একটু মাঝখানে জিজ্ঞেস করে রাখি যে বিএনপি ক্ষমতায় আসলে আপনার কি মনে হয় যে এই আইনটি আবার আগের অবস্থায় ফিরে যাবে কিনা, সংশোধনীগুলি কি প্রত্যাহার করা হবে কিনা? আমি একটু আপনাদের মনে করে দিতে চাই যে দ্রুত বিচার আইন বিএনপি করেছিল, এখন আওয়ামী লীগ বিএনপিদের দমনে। তার আগে আমি একটা কথা বলতে চাই যে রেজাউল সাহেব বলেছেন যে মিজান ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত, এইটা উনি বলেছেন আর কি, কিন্তু মিজান ভাইয়ের সাথে একমত, কিন্তু রাষ্ট্রটাকে বানাতে হবে পুলিশি রাষ্ট্র।
এইটার জবাবটা কে দেবেন? না তাহলে নির্বাহী অথরিটির এখন হাতে কথাটা ক্ষমতা হচ্ছে থাকবে, যে সে স্যাংশন দিলে মামলা হবে, না দিলে হবে আচ্ছা না। একটু বলে নেই, জি কোন রাষ্ট্র যদি যখনই পুলিশের উপরে খুব বেশি নির্ভরশীল হয়ে যায়, সেই ক্ষেত্রে রাষ্ট্রের ডেমোক্রেটিক স্ট্রাকচার আর থাকে না। তো এখানে আপনি আরেকটি কথা যেটা আমাকে যেটা প্রশ্ন করেছেন যে বিএনপি ক্ষমতায় গেলে, বিএনপি ক্ষমতায় দেওয়ার তো এই মুহূর্তে আজকের স্টেটমেন্টটা বোধহয় আপনারা পড়েছেন, এবং আজকে পার্লামেন্টে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি যদি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বেশি বাড়াবাড়ি করেন এবং আর যদি এটা নিয়ে বেশি দাবি দাওয়া উত্থাপন করেন, তাহলে নির্বাচনেই দেবেন না। ক্ষমতায় কখন না, যাবেন দিবেন না কথা এবং বলেন। ক্ষমতা দিবেন না কথাটা, এটা ল্যাঙ্গুয়েজটা distorted দেখাই হয়ে দেবো। যাবে। যে নিয়ে দিবেন না আসছি। বলেন নাকি? না আমি একটু আমি জানি রেজাউল সাহেব এটা অস্বীকার করবেন বলেই, না আপনি আমার সম্পর্কে তত্ত্বাবধায়ক pre-concept সরকার চাইলে নির্বাচনই হবে না। দিবেন না বলেনি, ওটাকে দ্বারা মিন করা হয়েছে যে দিবেন না বলেন না, মানে নির্বাচনই হবেন না। জয়নালের ভিতরটা একটু পড়তে হবে, আপনি ভিতরটা পড়েন। এইখানেই যে অতীতের আছে, তত্ত্বাবধায়করা নির্বাচন এইখানেই দেননি, আছে। সেই কথাটা তবে reflection। আরো কাছে জানা ভালো না, হবে না, দিবেন না, হবে না, এক জিনিস নয়। নির্বাচন হবে না। হ্যাঁ, কারণ হবে না তিনি বলতে- বিশ্বাস করেন যে তত্ত্বাবধায়ক সরকার আসলে নির্বাচনটা দীর্ঘায়িত হয়, ওই গত নির্বাচনটা 2 প্রলম্বিত বছর হয়, হয়নি। That সেটা is the একটা different তবে explanation. আমরা Question is this, আপনি যে কথাটা প্রশ্ন করেছেন যে জি। আমরা গেলে এটা রাখবো কি রাখবো না, জি। সেটা তো পার্লামেন্টের সদস্যরা ডিসিশন আমরা নেবে। অতীতে দেখেছি তবে যে- আমার বিশ্বাস বিএনপি ক্ষমতায় গেলে এইভাবে যেভাবে তাড়াহুড়া করে বিলটি ওনারা পাশ করেছেন, বিএনপি হয়তো এভাবে করবেন না, এটা আমার বিশ্বাস। রাইট পরবর্তীতে নির্বাচনের পরে আর কি হয় বলা যায় না। নির্বাচনে বা আদৌ নির্বাচনে এই এরপরে শঙ্কিত আছে বিএনপি। এত বড় বিজয়ের পরেও। এত বড় বিজয়ের পরেও শঙ্কিত আছে। দেখো, এত বড় বিজয়ের পরে আমাদের ধারণা ছিল যে মাননীয় প্রধানমন্ত্রীর যে ভাগাভাগি হয়তোবা দুইটা সিট না হবে। মাননীয় প্রধানমন্ত্রীর হয়তোবা বোধগম্য হবে যে দুইটা উনি নেবে, দুইটা আপনাদের দেশের দেবে। জনগণ নির্বাচনে তাদেরকে প্রত্যাখ্যান করেছে, বা যদি এখনো তারা সংশোধন না হয় তাহলে হয়তো ভবিষ্যতে আরো বৃহত্তর পরিসরে প্রত্যাখ্যান করতে পারে। প্রসঙ্গে ফিরে আসি। জনাব মিজানুর রহমান খান, আপনি একটু বলবেন যে এইটা কি শুধু তাড়াহুড়াগত কারণ এবং পাবলিক ডকুমেন্ট না হওয়াটা এটা ত্রুটি, নাকি এই সংশোধনের ফলে আমরা আইনের মাধ্যমে কোনো ড্রাকোনিয়ান স্টেটের জায়গায় যাচ্ছি, বা এটার কোনো যেটি পুলিশি স্টেট বলছিলেন জানাল ভাই আমাদেরকে? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি জায়গাটা হচ্ছে যে আমরা অবশ্যই এটা একটা খুব নিপীড়নমূলক এবং কঠোর একটা আইন, যার অপব্যবহারের ঘটার আশঙ্কাটাই বেশি। অর্থাৎ উদ্দেশ্যটা মহৎ হতে পারে, কিন্তু এর অপব্যবহারের আশঙ্কাটা খুব বেশি। এর একটা কারণ হচ্ছে যে কারণটা সেটা যদি আমরা ভুলে থাকি, এবং সেই জায়গায় কিন্তু আজকের এই প্যানেলের দুই বিজ্ঞ আলোচককে আমি যেতে দেখি নাই, এবং সেটা একটা দুঃখের কারণ যে এই বিষয়ে আলোকপাত না করে আমার মনে হয় না যে আমরা আইনের কোনো প্রায়োগিক দিকের আশঙ্কাটা ভালোভাবে বুঝতে পারি বা সেটার বহিঃপ্রকাশ ঘটাতে পারি। যেমন এই দুই দলই একমত যে জুডিশিয়ারিকে তারা কন্ট্রোল করবেন, এবং তার নমুনা হচ্ছে যে জিয়াউর রহমানের সাহেবের আনা একটা সামরিক ফরমান দিয়ে আনা বিধান যে অধস্তন আদালতকে কিভাবে কন্ট্রোল করা যায়, সেইটা এবারের সংবিধান সংশোধনের মধ্য দিয়ে সেটা আবার বৈধতা দেওয়া হয়েছে, এবং এই জায়গায় তাদের কঠিন ঐক্যমত্য রয়েছে। এখন এই যে অশুভ আতাত, এটা কিন্তু জনগণের বিরুদ্ধে, এবং যে কোনো আইন, আপনি সেটা ভালো আইন অথবা মন্দ আইন বা ডিফেক্টিভ আইন, সেটার প্রয়োগ করতে গেলে কিন্তু এই জায়গাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। পুলিশ যে ইনভেস্টিগেটিং এজেন্সির অটোনমির কথা বলছেন, আমাদের একটা ড্রাফট হয়ে আছে, যেটা তত্ত্বাবধায়ক সরকার, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় হয়ে আছে, যে পুলিশের রিফর্ম, যে পুলিশকে রাজনৈতিকভাবে যে আপনি অতি প্রয়োগ করেছেন, দূষিত করেছেন পুলিশকে, এবং সেটার জন্য এই দুই দলই কম বেশি, সেটা হয়তো ডিবেটের বিষয়, কে বেশি কম সেটা অন্য তর্ক, কিন্তু তারা এটাকে ব্যবহার করেছেন পুলিশকে। আজকের আপনি দেখেন, আমি আবার ভারতের উদাহরণ বলছি, ভারতের আইনে এটা কে পূর্বানুমোদন দেবেন ডিসির, সেই বিধান রাখা হয়নি। এখন আপনি এখানে যে জ্ঞাতসারে একটা ইন্টিমেশন দেওয়ার জন্য
সেটা হয়তো আমাদের কনটেক্সটে এটা একটা ভালো যে একটু হইলেও চেক যে ডিসি এটা জানতে পারবেন, কিন্তু এর আগেই কিন্তু এই গভর্নমেন্টই কিন্তু ডিসিকে পূর্বানুমোদনের ক্ষমতা দিয়ে আইন করেছিল। তাইলে ডিসিকে পূর্বানুমোদন দেওয়ার যে ক্ষমতাটা দেয়া হলো এবং নেওয়া হলো কি অভিজ্ঞতার আলোকে? আমরা তো যথেষ্ট আইনের এই প্রয়োগ দেখতে পাইনি, যদিও 2009 সালে এটা পাশ হয়ে আজকের এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং 2012 সালেও তারা সংশোধনী এনেছেন। তাহলে এখানে যে আমরা এটার জায়গা থেকে দেখতে পাচ্ছি যে তারা কতটা, আপনি যে কথাটা সত্যিকার এনেছেন যে শুধু প্রক্রিয়াগত কিনা। যেমন আমি আপনাকে বলি, একটা পার্টিকুলার জায়গায় আমি দেখলাম মন্ত্রিসভা যে ইংরেজি পাঠ অনুমোদন করেছিল সেটার বাংলা তর্জমা ভুল করা হয়েছে। এখন আপনি এই ভুল এবং ত্রুটিপূর্ণ যে শুদ্ধ তর্জমা পর্যন্ত আমাদের আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ড্রাফটিং উইং করতে পারে না। এখন এই জায়গাটা এবং আমাদের সংসদ সেটা ধরতে পারে না, এইটা আমাদের একটা জাতীয় লজ্জা। এখন আপনি আইনের খসড়া তৈরি করতে গিয়ে আপনি যে নকল করবেন, আপনি সেই নকলের জন্য আপনি উপযুক্ততা অর্জন করতে পারছেন না এবং সেটার ছাপ আপনি আইনে রাখছেন। আরেকটা উদাহরণ দেই, আপনি ফেসবুক, টুইটার বা ইন্টারনেটের মাধ্যমে যে অ্যাবিউজের জায়গাটা এসছে, আপনি দেখবেন একটা বাক্যই শুরু করেছে কোন সন্ত্রাসী ব্যক্তি কর্তৃক। আপনি চিন্তা করেন যে একটা আইন বলে দিচ্ছে, মানে এই পার্সন, তাকে একটা যে নিউট্রাল একটা জায়গায় আপনি রাখবেন, তারপর বিচার করে ওকে ঠিক করবেন সে কি, সে তার শুরুই হচ্ছে কোন সন্ত্রাসী ব্যক্তি যদি এটা ব্যবহার করে তাইলে পরে আইনি সাক্ষ্য আইনে যাই থাকুক না কেন আপনি সেটা আদালত সেটা গ্রহণ করবে। আপনি দেখেন এখন ইন্ডিয়ান আইনটাকে উদাহরণ হিসেবে আমি নিয়ে আসি, কত চমৎকার ভাবে তারা এনেছে। তারা সন্ত্রাসের কনসার্নটা অ্যাপ্রিসিয়েট করেছে, পুলিশের সীমাবদ্ধতাটা মনে রেখেছে, আদালতের স্বাধীনতা বজায় রেখেছে। 1967 এর অ্যাক্টের তারা যে অ্যামেন্ডমেন্ট এনেছে 46 সেকশন 46 মানে তাদের আইনের, সেখানে আপনি দেখবেন যে তারা সেখানে বলছে যে আপনি ইলেকট্রনিক্স যে রেকর্ড, সেখানে ফেসবুকের কথা বলা হয়নি, টুইটারের কথা বলা হয়নি। তারা এমনভাবে জিনিসটা এনেছে যে তারা তাদের যে তথ্য প্রযুক্তি আইন যেটা আমাদেরও রয়েছে সেখানে ওভারল্যাপও করেনি। আমাদের একটা আইন রয়েছে, আমরা সেখানে 10 বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছি যদি আমি ফেসবুক বা ইমেইল এগুলোর অ্যাবিউজ করি। আপনি এখন এই আইনে কি করেছেন, আপনি এখানে আপনি যাবজ্জীবনও দিতে পারবেন, 14 বছরও দিতে পারবেন। অথচ ইন্ডিয়ান আইন দেখেন তার আইসিটি অ্যাক্ট কি সে ওখানে পাঞ্চ করে দিয়েছে। এখন এই যে অদক্ষতা, এই যে অজ্ঞতা, আপনি এখন এটাকে কিভাবে আলাদা করবেন যে এটার কতখানি বিরোধী দলকে দমন করার জন্য, কতটা অজ্ঞতা প্রসূত? আমি মনে করতে চাই যে এটা অজ্ঞতা প্রসূত, কিন্তু এর একটা সীমা থাকা দরকার। যতটা দমন করার জন্য তার চেয়ে বেশি অজ্ঞতা প্রসূত। কিন্তু আমাদের বিরোধী দল হচ্ছে এই যে ভাঙা রেকর্ড, এটা সে বাজাতে থাকে এবং তার কোনো ইনফ্যাক্ট এবং তারা যে একটা ওয়ার্কআউট করেছে এই ভাঙা রেকর্ড ছাড়া তার সামনে আর কোনো অস্ত্র নেই, তার কোনো আমরা এবং কোনো বিশ্লেষণও করা হয় না। আমাদের কোনো উপকার হচ্ছে আমাদের আরো একটা বিরতি নিতে হচ্ছে, একটা স্কোপ দিতে হবে। জানাল ভাই, আমরা আরেকটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা এই প্রসঙ্গে কথা বলবো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের টিকফা চুক্তি অনুমোদিত হয়েছে, যেটি আমরা হঠাৎ করে মন্ত্রিসভার অনুমোদন আজকে পেয়েছে। যে এই আমি একটু রেজাবের কাছে জানতে চাইবো যে টিকফার সাথে সরাসরি জড়িত যুক্তরাষ্ট্র আর সন্ত্রাস বিরোধী যে সংশোধন বিল নিয়ে আমরা তখন কথা বলছিলাম, তার সাথেও পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের তথাকথিত সন্ত্রাস বিরোধী যুদ্ধের সম্পর্ক রয়েছে। এতে করে কি মনে হতে পারে কিনা যে যুক্তরাষ্ট্রকে খুশি করতে হঠাৎ এই সরকার অনেকখানি মরিয়া? আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনার সাথে কথা। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশের টিকফা চুক্তির অনুমোদন প্রসঙ্গে এবং যুক্তরাষ্ট্রকে খুশি করতে প্রসঙ্গে কথা জানতে চাইছিলাম আপনার কাছে। দেখুন, আসলে খুশি করা না করার বিষয় এখানে না। এই কারণে আমি যেটা মনে করি, বর্তমান সরকার, বিশেষত সরকার প্রধান যিনি, পত্রপত্রিকায় দেখলাম অনেকবারই আমেরিকার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তার সঙ্গে সাক্ষাৎ চেয়েও সাক্ষাতের সুযোগ, ব্যস্ততা হোক অন্য কোনো কারণে হোক, অনেক কিছু হয়নি। আমেরিকাকে খুশি করে তার মধ্য থেকে আলাদা কোনো কিছু অর্জন করার মতো অবস্থা আছে, এটা বর্তমান সরকার প্রধান বা সরকার এটা ভাবছেন, এটা আমার কাছে নাগরিক হিসেবে মনে হয় না। এই কারণে মনে হয় না যে আমেরিকার সঙ্গে রাজনৈতিক যদি ইতিহাস ঐতিহ্যের ধারাবাহিকতা দেখি,
আমেরিকাকে নির্ভর করে আওয়ামী লীগ কখনো কোনো ভালো অবস্থান আলাদাভাবে সিকিউর করতে পারেনি। এমনকি মহান মুক্তিযুদ্ধে আমেরিকা সরাসরি আওয়ামী লীগের কর্মসূচি, তার নির্বাচনী ম্যান্ডেট, তার মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরেও পত্রপত্রিকায় তাদের যে আজকের এই মিজানুর রহমান খানের অনুবাদের অনেক ধারাবাহিকতা দেখেছি, সে সময় আমেরিকান লোকজনদের, কর্তা ব্যক্তিদের তাদেরকে ভূমিকা ছিল। সবকিছু মিলে আমেরিকার কোনো বিশেষ আশীর্বাদের জন্য বা তাদের খুশির জন্য কিছু করছে এটা আমার মনে হয় না। তবে মনে হতে পারে যে সারা বিশ্ব তো একটা গোটা বিশ্ব একটা জায়গায় পৌঁছেছে যে গ্লোবাল ভিলেজ বলা হয় এখন, সেই ক্ষেত্রে আন্তর্জাতিক পরিসরের আইন তাদের সঙ্গে সমন্বয় করা সেরকম একটা দৃষ্টিকোণ এক্ষেত্রে কাজ করতে পারে। কাকতালীয়ভাবে মনে হতে পারে যে আমেরিকাকে খুশি করার জন্য আমেরিকা অনেক কিছু চাইছে, আওয়ামী লীগ কিন্তু সেটা করেনি। আমেরিকা গ্যাসের ব্যাপারে ডিসিশন দিতে চেয়েছে, আমেরিকা মধ্যপ্রাচ্যের ব্যাপারে আওয়ামী লীগ সরকারকে যে ভূমিকায় রাখতে চেয়েছে, আওয়ামী লীগ সরকার কিন্তু সেরকম কোনো ভূমিকায় যায়নি। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আমরা দেখেছি যে মানে আমাদের দেশে এই টিকফা চুক্তির ব্যাপারে বাম দলগুলি বিভিন্ন সময় বিরোধিতা করে আসছে, কিন্তু টিকফা নিয়ে কথা বলার ক্ষেত্রে বিএনপির অবস্থান যখন বিএনপি ক্ষমতায় ছিল ইতিবাচকই ছিল। এখন বিএনপির অবস্থান কি? টিকফা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে, মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে খসড়াটা, বিএনপির কি অবস্থান আপনার জানা আছে কিনা টিকফা চুক্তি নিয়ে? না, বিএনপি এখন অ্যাজ এ হোল কোনো এই সম্বন্ধে কোনো ওপিনিয়ন এখনো পাস করেন নাই, আলাপ আলোচনাও হয় নাই। তো এখানে আমি যেটা বুঝি, বাম দল সবসময়ই কিন্তু বা আমেরিকার বিরুদ্ধে ভূমিকা সবসময় রেখেছেন। যে কথাটা রেজাউল সাহেব বলেছেন, ওনারা আমেরিকার উপরে ভরসা করেন না, ওনারা একটা দেশের উপরে ভরসা করেন, কিন্তু সেই দেশটি সবসময়ই সেই দেশকে ওনারা উজাড় করে দেন। কোনটা রিসেন্ট যেটা কিন্তু আপনারা গেছিলেন ওইটা? কিন্তু ওনারা কিছু আনতে পারেন না, আপনারা মাঝে যেটা গেছিলেন আনতে ওইটা। ওনাদের এই যে এইটাই হচ্ছে দুর্ভাগ্য আমাদের, যে ওনারা আমেরিকারে বিশ্বাস করেন না, ওনারা অন্য কোনো দেশে বিশ্বাস করেন না, একটি দেশকেই ওনারা ভালোবাসেন এবং সেই দেশ থেকেই দেশটাকে ওনারা যা পারেন উজাড় করে এই বাংলাদেশ থেকে দিয়ে দেন। কিন্তু এখন পর্যন্ত কিছু আনতে পারেন নাই এবং আনার চেষ্টা করে, বারবার চেষ্টা করে খালি দিতেই আছেন, কিন্তু কিছু আসে না। মুক্তিযুদ্ধের সাহায্য, তো কথাটা হচ্ছে মুক্তিযুদ্ধ, শোনেন, বাংলাদেশের মানুষ, যেই বাংলাদেশের মানুষ 65 সনে পাকিস্তানেরা একসাথে হয়েও যুদ্ধ করেছে, ইন্ডিয়া পারে নাই, সেই ইন্ডিয়ার সাহায্য নিয়েই আমাদের যুদ্ধ করতে হবে, এটা বড় কথা নয়। প্রধান হচ্ছে যে বাংলাদেশের 30 লক্ষ লোক মারা গিয়েছে, বাংলাদেশের লোকদের যুদ্ধ করার বা ছিল বলেই বাংলাদেশ স্বাধীন করে দেয় নাই। এবং আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ এত, শোনেন, আমি তো মুক্তিযোদ্ধা হিসাবে আমি বলি, আমি মুক্তিযোদ্ধা হিসাবে আপনার ওই ইসে যাওয়া লাগে নাই। মুক্তিযুদ্ধের জন্য বাংলাদেশের মাটিতে থেকেই আমরা 9 মাস যুদ্ধ করতে পেরেছি। জি জয়নুল ভাই, আপনাকে ধন্যবাদ। আমি একটু মিজান ভাইয়ের কাছে আসি যে এই কথা বলে কেউ আমাদের দয়া করে আমাদেরকেও মুক্তিযুদ্ধ কারো দয়ার দান না, মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের নিজেদের মুক্তিযুদ্ধ, নিজেদের রক্তের। সেজন্য আমি যে কথাটা বলছি, যে আপনারা যে কথাটা বলছেন যে এই স্বাধীনতাটা ভারত দিয়ে দিয়েছে, এইটা আমি মুক্তিযুদ্ধ আমাদের অর্জন। জয়নুল ভাই, আপনাকে এই জায়গায় আমি একটু মিজান ভাইয়ের কাছে আবার আসি। মিজান ভাই, আপনাদের একটু সংক্ষেপে আমাদের যদি একটু বলেন যে ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট বা টিকফা দিয়ে আসলে আমরা কি পাবো, আমরা কি পেলাম? শুধু জিএসপিটা নিশ্চিত করতেই সুবিধা কিনা? মন্ত্রী এবং কার্যত যারা দায়িত্বে আছেন, যে ব্রিফিং করেছেন যে ক্যাবিনেট সচিব, তিনি বলেছেন যে না, টিকফার সাথে জিএসপির কোনো সুযোগ মানে সম্পর্ক নেই। তাইলে আমাদের টিকফাটা কেন করতে হলো বা কেন করছি, আমরা কি পাবো এর মধ্যে? দেখুন, এইখানেও কিন্তু আমি ওই জায়গাটা বলবো যে এটা নিয়ে, এটা বিষয়টা এরকমের নয় যে আমেরিকাকে মানে স্বার্থ বিকিয়ে দেয়া বা এই রকমের একটা পরিসরে, যে মানে যে আলোচনাটা আমরা এখনই শুনছিলাম, একেবারেই কিন্তু এই বাতাবরণে বা এই আলোকে এই বিষয়টিকে দেখা উচিত না। এবং আপনি দেখেন যে এরকমের একটা বড় একটা এগ্রিমেন্ট সই হতে যাচ্ছে, সেখানে আজকে বিরোধী দলের যে রেসপন্স, আজকে জয়নাল ভাইয়ের বক্তব্য যদি বিরোধী দলের প্রতিনিধিত্বশীল হয়, তাহলে ওইটাই আমি বলবো যে আমাদের রাজনীতি যে কতটা দেউলে হয়ে পড়েছে, সেটা কিন্তু একটা রিফ্লেকশন। যে আজকের ক্যাবিনেটে টিকফা পাশ হয়ে যাওয়ার পরে
দেশের প্রধান বিরোধী দলের কাছ থেকে কোনো সুনির্দিষ্ট কোনো স্টেটমেন্ট নেই, এবং তারা ইভেন জানতে চাইছে না যে এই খসড়াটা প্রকাশ করো। আজকের বিশ্ব তো এই 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 চুক্তি তো যদি বিশ্বের বহু দেশের সঙ্গে করে থাকে, তাহলে সেই চুক্তি তো কোনো একটা খুব একান্ত একটা এক্সক্লুসিভ কোনো গোপন চুক্তি হচ্ছে না। এবং আপনি দেখেন যে আজকের ক্যাবিনেটে এবং এই আলোচনাটা কিন্তু গত 1 দশক ধরে চলছে, এবং সেখানে সবসময় আমাদের মনে একটা সন্দেহ সংশয় ছিল, এবং আমরা দুই বড় দলকেই আমরা মনে করি যে কোনো কোনো ঘটনায়, যেমন গ্যাসের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিগত আমলে প্রেসিডেন্ট ক্লিন্টন এসেছিলেন, তখন ইন্ডিয়ায় ভারত মানে গ্যাস রপ্তানির ব্যাপারে আমেরিকার যে চাপ ছিল সেটা কিন্তু আওয়ামী লীগ সেটা উপেক্ষা করেছিল, এবং আমরা দুই নেত্রীকে কিন্তু একটা অভিন্ন অবস্থানে দেখেছিলাম। সুতরাং আমাদের কিন্তু গর্বের জায়গা একেবারে যে নেই তা নয়, সেটা আমাদের রয়েছে, কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমাদের কনসিস্টেন্টের অভাব, আমাদের সামঞ্জস্যপূর্ণ নয়। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ইস্যুটা, এটা একটা ব্যক্তিগত কারো বিষয়ের কিন্তু রিফ্লেকশন ঘটে গেছে, যেটা আমাদের জাতীয় স্বার্থকে ক্ষতিগ্রস্ত করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কে তার একটা নেতিবাচক প্রভাব পড়েছে। আজকের আমরা টিকফা করছি, এখানেও আপনি দেখেন যে টিফা শব্দটা যেহেতু খুব বিতর্কিত হয়ে গিয়েছিল, 2005 একজন আমেরিকান ডিপ্লোম্যাট আমাকে বলেছেন, এবং আমি পরে চেক করেছি যে এটা সত্য, যে বাংলাদেশের জনগণকে থেকে এই যে একটা নেতিবাচকতা তৈরি হয়েছে, এ থেকে বাঁচার জন্য আলাদা করার এই জন্য টিকফা শব্দটাকে ব্যবহার করা হয়েছে, কোঅপারেশন শব্দের মধ্যে যুক্ত করা হয়েছে। দেখেন এই হচ্ছে আমাদের অ্যাটিটিউড। এখন এই রকমের একটা জায়গায় দাঁড়িয়ে আমাকে একজন সরকারের উপদেষ্টা কয়েকদিন আগে আমাকে বললেন যে এর মধ্যে এমন কোনো কিছুই নেই যা একটা প্রিজুডিস বা কোনো ক্ষতিকর। আচ্ছা, যদি তাই হবে তাহলে পরে বাংলাদেশের যে গত 1 দশক ধরে যা এতই ইনোসেন্ট, সেরকমের একটা এগ্রিমেন্টের খসড়া কেন প্রকাশ করা হচ্ছে না? এবং সেটা নিয়ে কত 2-3টা সরকার এ নিয়ে আলোচনা করলো। এটা শেখ হাসিনার আগের সরকার থেকে শুরু করে বিএনপি সরকার হয়ে গেল, তত্ত্বাবধায়ক সরকার গেল, এখন এই সরকার এসে তারও শেষ পর্যায়ে এসে, এবং সেটা কোন জায়গা থেকে? অথচ এই চুক্তিটির মধ্যে কতগুলো বিষয় রয়েছে, মেধাস্বত্ব রয়েছে, বাণিজ্য বিনিয়োগের ক্ষেত্রে অনেকগুলো বিষয় রয়েছে যেটা আসলে আমাদেরকে সরাসরি ভাবে আমাদেরকে আসলে এফেক্ট করবে। আমাদের অনেকগুলো, আপনি ঠিকই বলেছেন, অনেক গুরুত্বপূর্ণ জায়গা। এবং আপনি দেখেন যখন ওষুধ শিল্পের উপর এটার কি প্রভাব হবে, এটা আমরা কিন্তু কেউ এখন পর্যন্ত নিশ্চিত হতে পারছি না। আমরা এটা বিরতি নিয়ে এসে এই আলোচনা করবো। এটার মধ্যে অনেকগুলি জিনিস, যেহেতু পেটেন্টের ক্ষেত্রে বা মেধাস্বত্বের ক্ষেত্রে অনেকগুলি জিনিসই আসলে যুক্তরাষ্ট্রকে অনেক বেশি সুবিধা দিবে। আমরা কোনটা করতে পারবো, কোনটা করতে পারবো না, শ্রমিক বান্ধব ধারাতে কি আছে সেইটা আমরা জানি না। আমাদের এই বিনিয়োগ, মার্কিন বিনিয়োগ, এটার সাথে কোনো কিছু হবে কিনা সেটাও আমরা জানি না। এইটা নিয়ে আমরা আলোচনা করবো। আমরা একটু ফিরছি একটা বিরতি নেওয়ার পর। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে জনাব সমর রেজাউল করিম, আপনার কাছ থেকে খুব সংক্ষেপে জানতে চাবো যে আমরা অনেকগুলি নতুন আইন এবং চুক্তি নিয়ে কথা বলছিলাম, আপনি কি মনে করেন কিনা দেশে এখন আইনের যে আইন আছে সেই আইনের যথাযথ শাসন আছে? আইনের শাসন সম্পর্কে দেখুন, এই ক্যানভাসটা অনেক বড়। জি, আইন অনুযায়ী সবকিছু চলবে, এটা আমাদের কনস্টিটিউশনাল ডিকটাম যে কোনো কিছু আইনের পরিপন্থী হবে না। কিন্তু আমাদের আইনের চর্চার ক্ষেত্রটাকে বাস্তবতা বলি, এই স্বাধীন বাংলাদেশের ইতিহাসে আমরা সর্বত্র করতে পারিনি। নানাভাবে আইনকে অপব্যবহার করা হয়েছে। সেটা কোন সরকার ক্ষমতায় আছে সেটা না, যারাই ক্ষমতায় থাকে তারা অপব্যবহার করে। তবে এতটুকু বলা যায় যে আইনকে একেবারে রুদ্ধ করে যে প্রশাসনের হাতে বা এক্সিকিউটিভের হাতে, সরকারের হাতে রাখা হয়েছিল, অতীতে যে কোনো দুর্নীতির মামলা করতে গেলেও টপ এক্সিকিউটিভের অনুমতি ছাড়া করা যেত না। সেইখান থেকে আমরা অনেক বেরিয়ে আসছি, যদিও কাঙ্ক্ষিত অবস্থায় আইনের পরিপূর্ণ অতীতের চেয়ে এটা ভালো মনে করছেন। জনাল ভাই, আপনি যদি একটু বলেন। আমি মনে করি এই আপনি দেখবেন যে এই আইনের মধ্যে যে সবচেয়ে ডেঞ্জারাস যে জিনিসটা, সিআরপিসি যে 164 স্টেটমেন্ট, সেইখানে কিন্তু এই স্টেটমেন্টের একটা প্রসিডিউর আছে যে তার মুখে বলতে হবে, ম্যাজিস্ট্রেটের সামনে বলতে হবে, সব কিছু ঠিক আছে। কিন্তু এইখানে দেখবেন যে একটা ফর্ম ফিল আপ, কিচ্ছু লাগবে না, একটা সই দিয়া স্টেটমেন্ট একটা হয়ে যাবে। এই যে সন্ত্রাস এখন যে আইনটি করেছে, আপনি তাহলে পরে যে ন্যাচারাল যে আইন, আমি তো মনে করি এই আইনটা করাই হচ্ছে দেশের যে প্রচলিত যে আইন, সেই আইনটাকে অকার্যকর করার জন্য। এই পর্যন্ত যতগুলো কালাকানুন হয়েছে সবগুলোই হয়েছে
আমি মনে করি, আমি একজন আইনজীবী হিসাবে মনে করি যে দেশের প্রচলিত যে আইন সেই আইনগুলোকে অকার্যকর করার জন্য। Right. সিআরপিসিতে এবং পেনাল কোডে এমন কোনো বিধান নাই যেটাকে যদি ঠিকমতো আপনার প্রয়োগ করা হয় তাহলে পরে সেখানে বিচারে কোনো রকম কোনো লেকুনা থাকতে পারে। জনাব মিজানুর রহমান খান, আপনি থাকলে যদি শেষ ওখানেই মিনিট যদি একটা বলেন যে সংশোধন করার আইনের একটা শাসন, ব্যাপার আমরা আছে। নতুন আইন নিয়ে কথা বলছিলাম যে আইনের শাসনের ক্ষেত্রে এখন আমরা কোন অবস্থানে আছি? এই অবস্থাটা আসলে খুবই একটা উদ্বেগজনক অবস্থার মধ্যে আমরা রয়েছি। কারণ হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা খুবই ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। উচ্চ আদালতের বিচারক নিয়োগে আমরা একটা আইনের আশা করেছিলাম এবং আমাদের আইনমন্ত্রীও বলেছিলেন, সেটা হয়নি। এমনকি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে নীতিমালা বেঁধে দিয়েছিল সেটিও যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। তারপর হচ্ছে মাজদার হোসেন মামলার রায় কার্যকর করা হচ্ছে না, এবং এ ব্যাপারে আপনার প্রধান বিরোধী দল এবং আওয়ামী লীগের মধ্যে আমরা কোনো তফাৎ দেখতে পাই না। তো এই অবস্থাটা হচ্ছে সবচেয়ে উদ্বেগজনক, যেটা সরকারি দল এবং বিরোধী দল উভয়ে আইনের শাসনের একটা পরিপন্থী বা একটা বিপরীতে তারা দাঁড়িয়ে আছে। আমরা আশা করব যে আমাদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, যে আইনগুলি আছে সেই আইনগুলি দিয়েই আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাব। আজকের অনুষ্ঠানে আসার জন্য জনাব সমরাজাল করেন, জনাব জয়নাল আবেদিন এবং জনাব মিজানুর রহমান খান, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি। আজকের বাংলাদেশ সৌজন্যে গ্রামীণ ফোন।